বিএ প্রোগ্রাম থার্ড সেম স্টুডেন্টদের জন্য আজকে পুরাণ কথা নিয়ে আলোচনা করব আমি। পুরাণ সংস্কৃত সাহিত্যের ইতিহাসে পুরাণের বিশিষ্ট ভূমিকা অনস্বীকার্য। পুরাণ শব্দের মূল অর্থ প্রাচীন কাহিনী। বৈদিক সাহিত্যে আখ্যান, উপাখ্যান, পুরাণ ইতিহাস প্রায় সমার্থক রূপে ব্যবহৃত হয়েছে। ব্রাহ্মণ এবং উপনিষদেও পুরাণের উল্লেখ আছে, তবে সেখানে ইতিহাস পুরাণ শব্দ দ্বারা ইতিহাস এবং পুরাণ একত্রে উল্লেখিত হয়েছে। ব্যাসদেব মহাভারতকে সংহিতা পুরাণ, আখ্যান, ইতিহাস বিভিন্ন নামে অভিহিত করেছেন। মহাভারতে কোনো ইতিহাস বলার সময় ব্যাসদেবকে তাকে পুরাণ নামে আখ্যাত করেছেন। আত্রাদুপাদাহ ঋমিতিহাস পুরাণ, মহাভারতের বর্ণপর্বে এটি উল্লেখিত। অত্রাদপুদাহ ঋমতিহাসং পুরাতন, পুরাণেন্ধিতি হাসসায়ং পঠতে বেদবাধিবিহ। বিভিন্ন স্থলে কখনো সমার্থক রূপে, কখনো বা ভিন্নার্থক রূপে পুরাণ বা পুরাতন ও ইতিহাস শব্দ দুটি উল্লেখিত হলেও এ দুটি যে পৃথক শ্রেণীর রচনা এ বিষয়ে কোনো সংশয় নেই। পুরাণ শব্দের ব্যুৎপত্তিগত অর্থ হলো পুরাকালীন, আর ইতিহাস শব্দের ব্যুৎপত্তিগত অর্থ হলো ইতিহাস, অর্থাৎ এইরূপ ছিল। সুতরাং ইতিহাস হলো অতীতের ঘটনা, আর পুরাণ হলো সুদূর অতীতের ঘটনা। লোকোত্তর বীর পুরুষদের বিভিন্ন বীরত্বব্যঞ্জক কীর্তি কাহিনীর বর্ণনা হলো ইতিহাস, আর সৃষ্টি, ধর্ম, আচার, ব্যবহার প্রভৃতির উপর বিক্ষিপ্ত আলোচনাই হলো পুরাণ। পুরাণসমূহের রচয়িতা ও সংখ্যা। হিন্দুদের বিশ্বাস এই যে পুরাণসমূহ ব্রহ্মার নিকট থেকে প্রকাশিত হয়েছে। মৎস্য পুরাণে বলা হয়েছে পুরাণং সর্বশাস্ত্রাণাং প্রথমং ব্রহ্মণা স্মৃতম। আবার ভারতীয় ঐতিহ্য অনুসারে মহর্ষি কৃষ্ণদ্বৈপায়ন ব্যাসই বেদসমূহের সংকলয়িতা, মহাভারতের প্রণেতা এবং পুরাণসমূহের রচয়িতা। এটা শর্ট কোশ্চেন হিসেবে তোমাদের পরীক্ষার ক্ষেত্রে আসতে পারে, আবার ব্রড কোশ্চেন হিসেবে আলোচনা করার বিষয় এটা আসতে পারে। তবে পুরোটাই পড়লে শর্ট কোশ্চেন এবং ব্রড কোশ্চেন হয়ে যাবে। বিষ্ণু পুরাণে আবার এই ব্যাসদেবকেই নারায়ণের অবতার রূপে উল্লেখ করা হয়েছে। কৃষ্ণদ্বৈপায়নং ব্যাসং বৃদ্ধি নারায়ণং প্রভুম। বিষ্ণু পুরাণের এই উক্তিতে পুরাণসমূহের দৈবী উৎপত্তির কথা কীর্তিত হয়েছে। কিন্তু সাম্প্রতিক শুধু তাই নয়, একটি পুরাণের বিভিন্ন অংশ ও বিভিন্ন সময়ে রচিত পুরাণ বা মহাপুরাণ সংখ্যার 18টি, মহাভারতের স্বর্গারোহণ পর্বে এবং হরিবংশে অষ্টাদশ পুরাণের উল্লেখ আছে। মৎস্য পুরাণে উল্লেখিত আছে যে আদিতে একটি মাত্র পুরাণ ছিল, তার থেকেই অপরাপর পুরাণের উদ্ভব হয়েছে। ইন্টারনেট এই মতের তীব্র বিরোধিতা করেছেন। হিন্দুরা অষ্টাদশ মহাপুরাণের অস্তিত্বে বিশ্বাসী। বিষ্ণু পুরাণে এই অষ্টাদশ মহাপুরাণের নাম উল্লেখিত হয়েছে। ব্রাহ্মণং পাদ্মং বৈষ্ণবং চ শৈবং ভাগবতং তথা অথান্যং নারদীয়ং চ মার্কণ্ডেয়ং চ সপ্তমম অষ্টমং চৈব ভবিষ্যং নবমং তথা দশমং ব্রহ্মবৈবর্তং নৈকদশং স্মৃতম বরাহং দ্বাদশং চৈবং স্কন্দনং চত্রত্রয়োদশং চতুর্দশং বামনং চ কৌমং পঞ্চদশং স্মৃত মৎস্যং চ গরুড়ং চৈব ব্রহ্মাণ্ডশ্চ ততঃ পরম। বিষ্ণু পুরাণে এই শ্লোকটি উল্লিখিত হয়ে আছে। এই অষ্টাদশ মহাপুরাণ হল ব্রহ্মপুরাণ, পদ্মপুরাণ, বিষ্ণু পুরাণ, শৈব পুরাণ, ভাগবত পুরাণ, নারদ পুরাণ, মার্কণ্ডেয় পুরাণ, অগ্নিপুরাণ, ভবিষ্য পুরাণ, ব্রহ্মবৈবর্ত পুরাণ, লিঙ্গ পুরাণ, বরাহ পুরাণ, স্কন্দ পুরাণ, বামন পুরাণ, কুর্ম পুরাণ, মৎস্য পুরাণ, গরু পুরাণ এবং ব্রহ্মাণ্ড পুরাণ। শৈব পুরাণকে আবার বিভিন্ন স্থলে শিব পুরাণ বা বায়ু পুরাণ নামে উল্লেখ করা হয়েছে। উপপুরাণ
উপপুরাণ বিষয়ে বলা হয়েছে যে পুরাণ সাহিত্য বলতে দ্বিবিধ পুরাণকে বোঝায়, মহাপুরাণ এবং উপপুরাণ। মহাপুরাণগুলি আকারে যেমন বৃহৎ, তেমনি এগুলি প্রাধান্য এবং প্রভাব সুদূর প্রসারী। উপপুরাণগুলি পরবর্তীকালে রচনা এবং আকারে ও মাহাত্ম্যে মহাপুরাণ অপেক্ষা ক্ষুদ্র অনন্য। অনুমিত হয় যে সম্প্রদায় বিশেষের ধর্মাচরণের সহায়ক রূপে উপপুরাণগুলি রচিত। কোনো কোনো উপপুরাণ আবার বিশেষ বিশেষ মহাপুরাণের বিশিষ্ট হিসাবে রচিত। মহাপুরাণের মতো উপপুরাণের সংখ্যাও অষ্টাদশ। উপপুরাণসমূহের নামকে কেন্দ্র করে নানা মতানৈক্য আছে। তবে স্মার্ত রঘুনন্দন উপপুরাণগুলির যে নামানুক্রমণী দিয়েছেন তা নিম্নরূপ: সনৎকুমার, নরসিংহ বা নৃসিংহ, বায়ু, শিবধর্ম, আশ্চর্য, নারদ, নন্দিকেশ্বর, উষনজ, কপিল, বরুণ, শাম্ব, কালিকা, মহেশ্বর, কল্কি, দেবী, পরশ্বর, মরীচি এবং সূর্য বা ভাস্কর। তোমাদের পুরাণ সম্পর্কে সাধারণ প্রশ্ন এগুলো আসতে পারে। উপপুরাণ সম্পর্কে আলোচনা, পুরাণে সাহিত্যের প্রভাব, এই বিষয়গুলো একটু দেখতে হবে, সেগুলো আমি সব আলোচনা করে বলছি। পুরাণের রচনাকাল কোন কোন পাশ্চাত্য পণ্ডিতের মতে পুরাণগুলি কোনো বিশেষ একটি সময়ের রচনা নয়, বিগত সহস্র বছরের মধ্যে এগুলি রচিত হয়েছিল। তবে সমস্ত পুরাণের ক্ষেত্রে এই যুক্তি গ্রহণযোগ্য নয়। বৈদিক সাহিত্যে পুরাণ শব্দের উল্লেখ পাওয়া যায় না। মহাভারতের কোনো অংশ এবং সম্পূর্ণ হরিবংশ পুরাণের আকারে রচিত। গৌতমের ধর্মসূত্রে, আপস্তম্ভের ধর্মসূত্রে পুরাণের উল্লেখ পাওয়া যায়। এই ধর্মসূত্রদ্বয় খ্রিস্টপূর্ব 5ম বা 4র্থ শতকের রচনা। সুতরাং তার কিছু পূর্বে পুরাণ সাহিত্য বর্তমান ছিল। মহাভারতে অষ্টাদশ পুরাণের উল্লেখ। হরিবংশের রচনাশৈলীতে পুরাণের রচনারীতির সুস্পষ্ট ছাপ দেখা যায়। পুরাণের বৈশিষ্ট্য: বিভিন্ন পুরাণের বর্ণিত বিষয়বস্তু থেকে পুরাণসমূহের বৈশিষ্ট্য সম্পর্কে একটি স্বচ্ছ ধারণা পাওয়া যায়। বায়ু পুরাণে এবং মৎস্য পুরাণে এভাবে পুরাণের 5টি লক্ষণ নির্দিষ্ট হয়েছে। এই 5টি লক্ষণ তোমাদের পরীক্ষায় আসবে, এগুলো দেখে নেওয়া ভালো, কারণ আসতে পারে এগুলো। স্বর্গশ্চ প্রতিস্বর্গশ্চ বংশমনন্তরাণি চ বংশানুচরিতং চৈব পুরাণং পঞ্চলক্ষণম। পঞ্চলক্ষণাত্মক পুরাণের 5টি লক্ষণ উল্লিখিত আছে, যেমন স্বর্গ বা সৃষ্টি, প্রতিসর্গ বা প্রলয়ের পর পুনরায় নতুন সৃষ্টি, দেবতা ও ঋষিদের বংশবর্ণন, মন্বন্তর এবং বিভিন্ন রাজবংশের ইতিহাস কথন। মৎস্য পুরাণের 2য় অধ্যায়ে শ্লোক 22 থেকে 24 মধ্যে সেটি উল্লিখিত আছে। আবার এই 5টি লক্ষণ ছাড়াও ভুবন বিস্তর, দান ধর্ম বিধি, শ্রাদ্ধকল্প, বর্ণাশ্রম বিভাগ, ইষ্টাপূর্ত, দেবতা প্রতিষ্ঠা, এই 6টি অতিরিক্ত লক্ষণের কথা বলা হয়েছে। শ্রীমদ্ভাগবতের দ্বাদশ স্কন্ধানুসারে স্বর্গ, বিসর্গ, বৃত্তি, রক্ষা, অন্তর, বংশানুচরিত, সংস্থা, হেতু এবং আপায়, এই 10টি লক্ষণকে পুরাণ বলা হয়। এই লক্ষণগুলি ছাড়াও পুরাণের আলোচ্য বিষয়ের পরিধি আরও ব্যাপক, আরও বিস্তৃত। দান, তীর্থ, ব্রত, তীর্থের মাহাত্ম্য, অবতার তত্ত্ব, ধর্ম, দর্শন, বাস্তুবিদ্যা, পদার্থবিদ্যা, ভূগোল, ব্যাকরণ প্রভৃতি সমস্ত বিষয় পুরাণসমূহে আলোচিত হয়েছে। ঐতিহাসিক মূল্য: পুরাণগুলির ঐতিহাসিক মূল্য অনস্বীকার্য। প্রাচীন ভারতের ইতিহাস জানতে হলে পুরাণকে আশ্রয় করা ছাড়া গত্যান্তর নেই। তবে পুরাণগুলিতে যে সময়ের প্রাচীন ঘটনা বিবৃত হয়েছে, সেই ঘটনাকাল এবং তাদের সংকলন কালের মধ্যে দুস্তর ব্যবধান। ইতিমধ্যে লোক পরম্পরায় ঘটনাগুলির কোনটি বা অতিরঞ্জিত হয়েছে, কোনটি আবার কিঞ্চিত পরিবর্তিত রূপ পরিগ্রহ করেছে। সম্ভবত এ কারণেই বিভিন্ন পুরাণের উল্লেখিত রাজবংশের পূর্বাপর্যের মধ্যে অনৈক্য পরিলক্ষিত হয়। পূর্বে শ্রুত জাতির বিশেষ কাজ ছিল দেবতা, ঋষি, রাজা প্রভৃতির বংশাবলী কার্য সংরক্ষণ, মাহাত্ম্য সম্পর্কে সঠিক তথ্য ও বিবরণ সংরক্ষণ করা। সুতরাং এটাই হলো পুরাণের প্রাথমিক উপাদান। কতগুলি রাজবংশ সম্পর্কে পুরাণের যে তথ্য পাওয়া যায় তার মূল্য অপরিসীম। তৎকালীন ইতিহাস রচনার ক্ষেত্রে পুরাণগুলি প্রধান
উপজীব্য, শিশুনাগ, নন্দ, মৌর্য, শুঙ্গ, অস্ত্রগুপ্ত প্রভৃতি রাজবংশের যে বিবরণ পুরাণে উল্লিখিত হয়েছে তার ঐতিহাসিক মূল্য কম নয়। এবারে আসি সমাজ ও সাহিত্যে পুরাণের প্রভাব সম্পর্কে। ভারতবর্ষের সভ্যতা, সংস্কৃতি, সাহিত্য ও ধর্মপুরাণের ইতিহাস আলোচনায় পুরাণসমূহ অপরিহার্য। শতপথ ব্রাহ্মণ এবং ছান্দোগ্য উপনিষদ পুরাণকে পঞ্চম বেদ নামে অভিহিত করা হয়েছে। যাজ্ঞবল্ক্য স্মৃতিতে পুরাণকে ধর্ম ও বিদ্যার অন্যতম আকর বলা হয়েছে। হিন্দু ধর্মে নানা তত্ত্ব নিহিত আছে পুরাণে। এর থেকে বোঝা যায় যে সাহিত্যে বা সমাজে পুরাণের গুরুত্ব কতটা। দেবতত্ত্ব, মূর্তি পূজা, ঈশ্বরবাদ প্রভৃতি ক্ষেত্রে পুরাণের গুরুত্ব বা ভূমিকা অনস্বীকার্য। বেদপাঠে ও বৈদিক ধর্মচর্চায় সকলের অধিকার না থাকলেও পুরাণ পাঠে এবং পৌরাণিক ধর্মানুষ্ঠানে স্ত্রীলোক এবং শূদ্রেরও অধিকার ছিল। হিন্দু ধর্মকে ব্রাহ্মণ্য অনুশাসনের কঠোরতা থেকে মুক্ত করে তাকে সার্বজনীন ধর্মরূপে প্রতিষ্ঠিত করা। এই মূল যে বিষয়গুলো আছে যেগুলো ভালো করে দেখতে হবে, পুরাণের বৈশিষ্ট্য, পুরাণের এই যে বৈশিষ্ট্য পয়েন্টটি ভালো করে দেখতে হবে। স্বর্গ, প্রতিস্বর্গ, এই যে সংস্কৃতে 5টি পুরাণের লক্ষণ আছে সেটা উল্লেখ করতে হবে। স্বর্গশ্চ প্রতিস্বর্গশ্চ বংশমনন্তরাণি চ বংশানুচরিতং চৈব পুরাণং পঞ্চলক্ষণম। এই যে 5টি লক্ষণ আছে পুরাণের, সেগুলো তোমাদের ভালো করে দেখতে হবে। এবং সংস্কৃত সাহিত্যে পুরাণের যে প্রভাব সেটা এখান থেকেই তোমরা লিখতে পারবে। আমি সেগুলো পয়েন্ট করে দিয়েছি, তোমরা দেখতে পারো। সেগুলো ভালো করে দেখে লিখে নিলে হবে।